এর আগে একাধিক গ্রিক শব্দ ওই ভ্যারিয়েন্ট হয়ে এসে আমাদের বিস্তর টেনশন দিয়েছে, উদ্বেগ বাড়িয়েছে, কখনো আলফা, কখনো বেটা, কখনো গামা, কখনো ডেল্টা, আর এবার গ্রিক বর্ণমালার 15তম অক্ষর ওমিক্রন। সেই ওমিক্রন গোটা পৃথিবী জুড়ে এবং অবশ্যই ভারতবর্ষেও আজকেই কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করেছে। কেন উদ্বেগ বাড়াচ্ছে এই নতুন ভ্যারিয়েন্ট? প্রথম প্রতিবেদন। ওমিক্রন, ক্রিসমাস, নিউ ইয়ারের আগে বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার এই নতুন প্রজাতি। ফের সেই ভয়ঙ্কর আতঙ্কের ভ্রুকুটি। ফের করোনার জেরে থমকে যাবে নাকি বিশ্ব? ফের ফিরে আসবে না তো লকডাউন শব্দটা? ওমিক্রন যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার ইঙ্গিত হলো করোনার বেটা ভেরিয়েন্টে মিউটেশন ছিল 6টি, ডেল্টায় 10টি, আর সেখানে এই ওমিক্রন ভেরিয়েন্টটি অন্তত 32টি মিউটেশন ঘটিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সূত্রে খবর, সবার প্রথমে ওমিক্রনের হদিশ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। কদিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, জার্মানি, জাপান, স্পেন, ব্রিটেন সহ 17টি দেশে। ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হলো ওমিক্রন অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে, যার ফলে ওমিক্রনের ক্ষেত্রে এখনো পর্যন্ত আবিষ্কৃত ভ্যাকসিনগুলি কতটা কার্যকরী হবে তা নিয়েও উঠছে প্রশ্ন। প্রাথমিক তথ্য প্রমাণে আরও দেখা গিয়েছে যে ওমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে। অস্ট্রেলিয়া এবং হংকংয়ে এমন ব্যক্তিও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন যাদের ভ্যাকসিনের 2টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তবে বিশেষজ্ঞরা এও বলছেন, ভ্যাকসিনের 2টি ডোজ নেওয়া থাকলে নিঃসন্দেহে তা একটা বর্মের কাজ করবে, তবে তা কতটা কার্যকর তা বুঝতে আরও সময় লাগবে। এই ওমিক্রনটা বলছে নাকি যে এটা ইমিউন প্রসেসটাকে বাইপাস করতে পারবে। যদি বাইপাস করে যায় তাহলে তো ভ্যাকসিন কাজ করলো না। আর যতক্ষণ না আমাদের অ্যান্টিভাইরাল মেডিসিনটা হাঁটতে আসছে ততক্ষণ কিন্তু আমরা সেই জিরো লেভেলেই এই ভাইরাসের কাছে থেকে গেলাম। আমাদের এই তখন আমার হাতে খালি কিন্তু 3টে জিনিস আছে এই প্রোটোকল, কোভিড প্রোটোকল মেনটেন করা, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড নাকে মুখে অযথা হাত না দেওয়া। স্কটল্যান্ড এবং জার্মানিতে এমন ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছে যারা বিদেশে যাত্রা করেননি, তাই বিজ্ঞানীরা সেখানে গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে মনে করছেন। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টা ভেরিয়েন্টের থেকেও ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এর জেরে সংক্রমণের আরেকটি ঢেউ আছড়ে পড়তে পারে। সূত্রের খবর, 16 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় যেখানে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা ছিল 300-র কাছাকাছি, 25 নভেম্বর তা বেড়ে দাঁড়ায় 1200-তে। এর থেকেই বোঝা যাচ্ছে করোনার নতুন এই প্রজাতি কতটা সংক্রামক। ভয় রয়েছে আরও একটি বিষয় নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, অনেক সময় RT-PCR টেস্টে ওমিক্রন ভেরিয়েন্ট ধরা পড়ছে না। ডায়াগনস্টিক্স, এই ভাইরাসকে ধরার জন্য যে মেথড, সেক্ষেত্রেও হয়তো ভাবনা চিন্তা করার সুযোগ আছে, কারণ এখনো অবধি যেটা খবর পাওয়া গেছে এবং লিটারেচার এসছে তাতে দেখা যাচ্ছে যে এস জিন টার্গেট ফেলিওর হচ্ছে। তার মানে এস জিন যে RT-PCR টার্গেটে আছে তারা ডিটেক্ট করতে পারছে না। ডেল্টা ভেরিয়েন্টে সারফেস জিন ডিটেক্টেড হয়, কিন্তু ওমাইক্রন যে ভ্যারিয়েন্টটা এসছে এটাতে কি হয়েছে, যত আগের যত মিউট্যান্ট যত ভেরিয়েন্ট এসছে সবগুলো মিউটেশন এর মধ্যে ঢুকে প্রায় 30টা মিউটেশন হয়েছে এই জায়গায়। সেই জন্যে আগের প্রচলিত বা যেটা নেটিভ করোনা ভাইরাস তার সাথে এই ভাইরাসটার এস জিন সম্পূর্ণ বদলে গেছে। কাজেই যেই রিয়েজেন্টগুলোর মধ্যে এস জিন বা মানে এস জিন রয়েছে সেখানে এস জিন এই এস জিনটাকে ধরতেই পারবে না, মানে ওটা পুরো নেগেটিভ আসবে। এই পরিস্থিতিতে বড় চিন্তা, বর্তমানে যেসব করোনার ভ্যাকসিন রয়েছে এই ভেরিয়েন্টের ওপর তা কাজ করবে কিনা তা নিয়েও। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা মডার্না জানিয়েছে আগামী বছরের শুরুতে করোনার ওমিক্রন ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, ABP আনন্দ। ডক্টর কুণাল সরকার এবং অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। প্রথমে ডক্টর সরকার, হুয়ের ভাষা যদি হুবহু তুলে ধরি, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, সোজা বাংলায় বললে একারামের রক্ষে নেই, সুগ্রীব দোসর। এখনও আমাদের রাজ্যে গতকাল 11 জন সহনাগরিককে আমরা হারিয়েছি, গড়ে 12 থেকে 15 জন শুধু আমাদের রাজ্যে মারা যাচ্ছেন। এই অবস্থায় আরেকটি নতুন ভাইরাসের প্রজাতি এবং কুণালদার যেটা সব থেকে আশঙ্কা সেটা হচ্ছে সেই প্রশ্নটা যে এত কষ্ট করে দেশশুদ্ধ লোকের অন্তত একটা বড় শতাংশকে আমরা ডাবল ডোজ ভ্যাকসিনেটেড করলাম, কিন্তু তারপর এই ওমিক্রনের ক্ষেত্রে আদৌ কাজ করবে কিনা সেই ভ্যাকসিন, এর কোনো উত্তর আছে? এই উত্তরটা পাওয়া যাবে সুমন, এই উত্তরটা পেতে পেতে আমাদের আরও 7-10টা দিন অপেক্ষা করতে হবে। কারণ আমরা, তুমি যেটা বললে, আমরা রিপোর্টেও যেটা দেখলাম যে এই সমস্ত চিন্তার দিকগুলো আছে।
এখন এই পরিস্থিতিতে বসে হয়তো একটা বিরাট আশাবাদী দার্শনিক হওয়াটা সম্ভব নয়, তবুও যেখানে আমরা আশার কথাটা পাচ্ছি সেটা হলো এখনো অবধি প্রায় 85 to 90%, প্রায় 1000 খানেকের ওপর যে সারা পৃথিবীতে রেকর্ডেড কেসেস আছে, বেশিরভাগ খবর আসছে নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা থেকে। সেখানে কিন্তু এর প্রকোপটা এখনো অত্যন্ত মাইল্ড। তো এটাকে অন্যভাবে দেখা যেতে পারে। অন্য যে একটা ভাইরাস যখন তার বিবর্তন হয়, এই বিবর্তনের মধ্যে দিয়ে তার ছড়িয়ে পড়ার ক্ষমতা বা ট্রান্সমিসিবিলিটিটা বাড়তে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভাইরাসটা আরো কম হিংসাত্মক হয়ে ওঠে বা কম মারাত্মক হয়ে ওঠে। এটা কিন্তু অনেক ভাইরাল ডিজিজে হয়েছে, H1N1 হয়েছে এবং প্রায় SARS-CoV-1 হয়েছে, প্রত্যেকটা অসুখই হয়েছে। তাহলে কুণাল দা, যদি একটু সহজ করে বোঝার চেষ্টা করি, যত তাড়াতাড়ি ছড়াবে তত তার ভিরুলেন্স, তত তার মারণ ক্ষমতা, তত সে কম মারাত্মক হবে, এইভাবে কি ভাবতে পারি? হ্যাঁ, কারণ ইন দ্য ইভলিউশন অফ আ ভাইরাস, দেখো একটা সময় আসবে ভাইরাস কিন্তু আমাকে তোমাকে মারতে চায় না। কারণ আমার যদি কোভিড ইনফেকশন হয় এবং ধরো আমি যদি মরেই যাই, তাহলে আমার দেহের মধ্যে যে লক্ষ লক্ষ ভাইরাস ছিল তারাও তো মারা গেল। সুতরাং ফর আ ভাইরাস টু কন্টিনিউ ইটস মাল্টিপ্লিকেশন, ভাইরাস সবসময় চায় যে তার মাল্টিপ্লিকেশনটা হোক, কিন্তু হোস্ট যাতে না মরুক। এবং দিস ইজ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ভাইরাল ইনফেকশন। সমস্ত ভাইরাল ইনফেকশন ওভার আ পিরিয়ড অফ টাইম, স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে এইভাবেই তার আচার ব্যবহার হয়েছে। তো প্রত্যেকটা পয়েন্ট কারেক্ট যে প্রচুর মিউটেশন আছে, 30টা মিউটেশন স্পাইক প্রোটিনে আছে, সবই আছে। কিন্তু এটাও দেখার বিষয় যে এই যে সাউথ আফ্রিকা, বেচারারা ওরা অনেক লাথিঝাঁটা খাচ্ছে সবাই থেকে। সাউথ আফ্রিকাতে এখন 6.5 কোটি জনসংখ্যার দেশে আজকে জাস্ট 2000-এর ওপর ইনফেকশন হয়েছে, যেখানে ডেল্টা ইউনাইটেড কিংডমে ইনফেকশন করছে 40,000। অর্থাৎ সেখানের পরিস্থিতিটা কিন্তু অতটা অগ্নিগর্ভ নয় যে ইমপ্রেশনটা অনেকে পাচ্ছে। হসপিটালাইজেশনের সামান্য কিছু ইনক্রিজ হয়েছে। প্রিটোরিয়াতে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, প্রিটোরিয়া হচ্ছে এই সমস্যাটার কেন্দ্রবিন্দু। প্রিটোরিয়া জোহানেসবার্গ থেকে 1 ঘন্টা দূরে। প্রিটোরিয়া হসপিটালে ওরা বলছে যে 20টা ক্রিটিক্যাল কেয়ার বেডের মধ্যে একটাতে একজন ভেন্টিলেটেড পেশেন্ট আছে। তো যেটা কাল রাত্রিরে ওদের মেডিকেল অ্যাসোসিয়েশনের অনেকে বলেছে। অর্থাৎ এতগুলো যে আমাদের দুশ্চিন্তার বোঝা, যে এর মধ্যে ঝুড়ি ঝুড়ি মিউটেশন আছে, এ নিজেকে একটা আত্মগোপন করার চেষ্টা করছে, এভরিথিং ইজ ট্রু। কিন্তু তার মধ্যে এটাও সমানভাবে সত্যি যে কি নেদারল্যান্ডস, কি সাউথ আফ্রিকা, কি কোনো জায়গাতে কিন্তু এই ভাইরাসটা ইনফেক্ট করে বহু লোককে একেবারে আধমরা করে শুইয়ে দিয়ে ভেন্টিলেটরে, যেটা কিনা ডেল্টা করেছিল। আমার তোমার চোখের সামনে যে 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 হত্যা লীলাটা যেটা ডেল্টা চালিয়েছিল, যে শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে ইনকিউবেশন পিরিয়ডটা কমে গেল, 2-3 দিনের জ্বরের মধ্যে লোকে মারাত্মক অসুস্থ হয়ে একেবারে হাসপাতাল, তারপর ভেন্টিলেটর, সেটা বিচ্ছিরি কাণ্ড। তো এই ব্যাপারটা কিন্তু এখানে আসছে না। তবে ডেল্টা মানে করেছিল বলার থেকে বর্তমান প্রেজেন্ট টেন্সে বলাই ভালো যে এই মুহূর্তে ইউরোপে ডেল্টা এই ভয়ঙ্কর চেহারায় এখন আছে। আমি কুণালদা, এইখানে আপনি একটা বড় স্বস্তি দিলেন যে সিভিয়ারিটির ক্ষেত্রে নিঃসন্দেহে একটা স্বস্তির জায়গা আছে। অন্তত একটা এই এত আশঙ্কার মেঘের মধ্যে একটা স্বস্তির আলো খুঁজে পাওয়া গেল। কুণালদা, আমি এইখানে আপনি একটা শুরুতে কথা বললেন যে আগামী 7-10 দিনের মধ্যে ব্যাপারটা পরিষ্কার হবে, কিন্তু আমি বলছি দক্ষিণ আফ্রিকায় ঠিক 7 দিনের মধ্যেই তো ব্যাপারটা একটু বিপজ্জনক চেহারা নিল। মানে 300-র কম বেশি একটা ফিগার পাওয়া যাচ্ছিল, সেখানে ঠিক গত 7 দিনে গড়ে আক্রান্তের সংখ্যা প্রায় 2000, 1600-র একটু বেশি পৌঁছে গেল। সুতরাং এই 7 দিনের মধ্যে আবার বিষয়টা আরো কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে না তো? না দেখো সুমন, দক্ষিণ আফ্রিকার গল্পটা কিন্তু খুব মজার। গল্পটা হচ্ছে যে ওদের কিছু কিছু খুব অভিজ্ঞ ইনফেকশাস ডিজিজ ডক্টররা যেটা দেখলো, তারা কিছু কিছু পেশেন্টদের দেখতে শুরু করলো। এটা খুব ইন্টারেস্টিং। যারা শুধু মাথা ব্যথা আর টায়ার্ডনেস নিয়ে এসেছিল, প্রায় এদের মধ্যে অনেকের জ্বর হয়নি
এবং জাস্ট একটা গলা খুসখুস করছে, মাথা ব্যথা, টায়ার্ডনেস, এইটা দেখে ওরা র্যান্ডমলি লোকের আরটিপিসিআর করতে শুরু করে। এবং সেখান থেকে এই যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে আমাদের রিপোর্টে বলছিল যে আরটিপিসিআর একটা অদ্ভুত রিডিং হয়, যে একটা জায়গায় একটা ব্ল্যাক আউট হয়, এস জিনটা ধরা পড়ে না। তোরা আরটিপিসিআর এর ওই অদ্ভুত রেকর্ডিংটা দেখে ওদের সন্দেহ হয় এবং সেখান থেকে ওরা বেশ কিছু স্যাম্পল জিনোমিক টেস্টিং এ দেয়। প্রসঙ্গত আমাদের মনে রাখতে হবে যে সাউথ আফ্রিকাতে কিন্তু জেনেটিক টেস্টিং এ বেশ স্ট্রং। কেন স্ট্রং? কারণ সাউথ আফ্রিকাতে এখনো এন্ডেমিক ভাবে এইচআইভি রয়েছে, এইচআইভি স্টিল দেয়। সুতরাং ওদের আমাদের থেকে অনেক বেশি জেনেটিক টেস্টিং ক্যাপাবিলিটি। এবং ওরা জবের থেকে প্রথম ওদের আশঙ্কাটা হয়েছে, এখন অলরেডি 12-13 দিন হয়ে গেছে। তো এই 12-13 দিনের মধ্যে ওরা কিন্তু এই বিপুল পরিমাণ মিউটেশন জেনেটিক অ্যানালিসিস এটা করেছে। অ্যাট দ্য সেম টাইম ওরা এই সিমটোম্যাটিক সার্ভেটা করে দেখছে যে হ্যাঁ, এর চেহারাটা অদ্ভুত, এটা দেখতে ভয়ঙ্কর, প্রচুর মিউটেশন, এটা আমাদের ভাবাচ্ছে, এটা ভ্যাকসিনের সঙ্গে কানামাছি খেললেও খেলতে পারে। কিন্তু মেন কথাটা হলো যে এখন অবধি তোমার হাতে যদি নিয়ারলি 1000 কেসেস থাকে, এবং স্বস্তির কথাটা হলো যে এখনো যদি এর মধ্যে ডজন লোক মারাত্মক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি না হয়, সেখানে আমরা একটু আশান্বিত হচ্ছি যে দিস মে বি হাইলি ট্রান্সমিসেবল বাট লেস ভিরুলেন্ট। একেবারে এই আশার নোটটা তার প্রেক্ষিতে আমার বেশ আরো কয়েকটা প্রশ্ন আছে কুণালদা। তার আগে একবার দ্রুত অনুত্তমার কাছে যাব। অনুত্তমা, আমি জানি তুমি তোমার বক্তব্যে কখনো ইংরেজি শব্দ বাংলা বক্তব্যের মধ্যে মেশাও না, কিন্তু এমন একটা ইংরেজি শব্দ মনে পড়ছে যার এক্স্যাক্টলি বাংলা প্রতিশব্দ আমায় হাতড়াতে হচ্ছে, ব্যাক টু স্কোয়ার ওয়ান। আবার কোথাও কি একটা অনিশ্চয়তার মুখোমুখি আমরা? ঠিক যেখানে 2020 সালের মার্চ এপ্রিল মাসে যে অনিশ্চয়তা, ভয়, আতঙ্ক, বিদেশের ফ্লাইট একটার পর একটা বন্ধ হয়ে যাওয়া, বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের অংশ বিশেষ ভাইরাল হওয়া, ঠিক যে জিনিসগুলো শুরু হয়েছিল আবার যেন একটু কম চেহারায় সেইগুলো পরপর সামনে আসছে। আবার যেন কোনো আলাদিনের দৈত্য, কোনো জাদুতে সেই অনিশ্চয়তার 2020 মার্চের সময়টায় আমাদের পৌঁছে দিচ্ছে। এইরকম কি মনস্তাত্ত্বিকভাবে বিষয়টা অনুত্তমা? অনেকটা তো তাই সুমন। তার কারণ এই যে অনিশ্চয়তার কথা তুমি বলছো, আদতে আমাদের উদ্বেগের সঙ্গে কিন্তু অনিশ্চয়তার একটা বিরাট সম্পর্ক থাকে। ধরো কোভিডে যখন প্রথম আসছিল তখন তো সেটার সম্পর্কে আমাদের খুব একটা জ্ঞানগম্যি ছিল না, আমাদের কিছুটা সময় লেগেছিল কোভিড সম্পর্কেও কিন্তু জানতে। প্রথম যখন শব্দগুলো আমরা শুনছি, এই কোয়ারেন্টিন, আইসোলেশন, কোভিড-19 এবং এটার ফলে কি কি হতে পারে, আমরা কিন্তু খুব একটা জানতে পারছিলাম না, নিয়েও আমাদের আতঙ্ক এবং উদ্বেগ দিয়ে আমরা তথ্যের যে গ্যাপ, এই যে না জানাটা, সেটাকে ভরাট করছিলাম আমাদের আতঙ্ক দিয়ে, আমাদের অনুমান দিয়ে, যে অনুমানগুলো পুরোটাই খুব নঙর্থক। এখন কিন্তু কোভিড নিয়ে, ইভেন ডেল্টা নিয়েও আমাদের উপর দিয়ে বিরাট বিপর্যয় গেছে, কিন্তু আমরা অনেক কিছু জেনেওছি। প্রতিষেধকের কথা জেনেছি, আমরা কি ওষুধপত্র, কিভাবে ট্রিটমেন্ট হতে পারে জেনেছি, গোড়াতেই যদি চিকিৎসা শুরু হয় উপকৃত হয়েছেন মানুষ, মৃত্যু মুখে যাননি সেটাও আমরা জেনেছি। আমার মনে হচ্ছে ওমিক্রন নিয়ে যে জায়গাটা মূলত রয়েছে সুমন, সেটা হচ্ছে না জানার জায়গাটা। এক্ষুনি যেটা কুণালদা বলছিলেন যে আর ঠিক 7-10 দিন পরে আমাদের কাছে একটা স্বচ্ছ ছবি আসবে, এই না জানা অংশটাই কিন্তু মানুষকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে। তার কারণ আমাদের কাছে এখন হাতে কি রয়েছে? প্রাক অভিজ্ঞতা, যেটা মোটেও সুঅভিজ্ঞতা নয়। আবার কি তাহলে আমরা সেই জীবনে ফেরত চলে যাব? এই যে আমরা নিজেদের ছন্দে ফিরছিলাম, শিক্ষা প্রতিষ্ঠান একটু একটু করে খুলছে, আমাদের জীবনের অন্যান্য নানান কার্যাদি, অনেক প্রফেশন যেগুলো ঘর বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষ সেগুলোতে থাকতে পারছিলেন না, আমাদের যে সমস্ত সহনাগরিকরা পারফর্মিং ওয়ার্ল্ডের সঙ্গে রয়েছেন তারা ফিরছেন, এই সমস্তটা কি তাহলে আবারও স্থগিত হয়ে যাবে? ওমিক্রন কি অতটাই মারণ দশায় আমাদের পৌঁছে দেবে? এইখানে না জানা দিয়ে কিন্তু আমাদের অনেকটা উদ্বেগ তৈরি হচ্ছে। তবে আমার কুণালদার কথা সবসময় খুব আশা দেয়, এবং কোভিডের সময় কুণালদার অনেক ভিডিও আমাদের অনেককে কোথাও আশার আলো জুগিয়েছে। তোমাদের অনুষ্ঠানেও যখন কুণালদা কথা বলেছেন সে জায়গা থেকে আমরা আশা পেয়েছি। আজকেও যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছিল, কুণালদা বলছিলেন যে কোনো ভাইরাসই কালিদাস নয়, নিজের ডাল নিজে খুব একটা কাটতে চায় না। অর্থাৎ যেখানে বাসা বেঁধেছে তাকে গোড়াতেই উপড়ে ফেলতে চায় না।
এইটা আমার মনে হচ্ছে সুমন একটা খুব ইম্পর্ট্যান্ট টেক হোম আমাদের কাছে হয়তো বা হতে পারে, যে যেহেতু আমার অনেক কিছু জানা নেই, আমি যেন মনে মনে অনেকটা আশঙ্কা এবং আতঙ্কের অনুমান দিয়ে গোটাটাকে না দেখি। কুণালদার মতন মানুষদের কাছ থেকে যেন আমরা একটু কোথাও একটু তথ্য নেওয়ার চেষ্টা করি, তোমাদের এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে যে ডাক্তাররা কি বলছেন তাদের কাছ থেকে একটু শুনি, আমরা সতর্ক হব, আমরা সচেতন হব। কিন্তু আতঙ্কিত হলে কিন্তু উদ্বেগ আমাদের ইমিউনিটিকে আরো হ্রাস করিয়ে দেয়, তাতেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাতেও কিন্তু একজন মানুষের অনেক বেশি খারাপ থাকা থাকে। আর শুধু তো একটা রোগকে অ্যাভয়েড করে ভালো থাকা নয় সুমন, সার্বিক ভালো থাকারও তো প্রয়োজন আছে। একেবারেই অনুত্তমা, আমি বলছি যে আর বিশেষ করে যে সময়টাই খবরটা আসছে সেই সময় সবে আমাদের এতদিন বন্ধ থাকা দরজা এবং জানলাগুলো খুলতে শুরু করেছে। আজকেই দেখছিলাম জিডিপি 8.4 ছুঁয়েছে, লোকাল ট্রেন চলতে শুরু করেছে, সমস্ত অফিস খুলে গেছে। আমাদের এই রাজ্যে ক্লাস 9 থেকে 12 ক্লাস হচ্ছে, বহু রাজ্য এরকম আছে যেখানে একেবারে আরও ছোটদের সব ক্লাসগুলো খুলে গেছে। মানে আমি বলছি চাইলেই চাকাটা এই মুহূর্তে উল্টো দিকে ঘোরানো কিন্তু যে কোনো রাষ্ট্রযন্ত্রের পক্ষেও খুব মুশকিল। আর যদি রাজ্যে স্পেসিফিক বিষয়ে আসি, সেটা আশঙ্কার নাকি কঠিনতর করে দেবে ছবিটা আমি জানি না, কিন্তু পুরো ভোটের এই আমাদের শহরে 19শে ডিসেম্বর পুরো ভোট, প্রার্থীরা সবাই রাস্তায়, স্বাভাবিকভাবে প্রচার তুঙ্গে। আমি বলছি এই রকম একটা সময় এই আশঙ্কার মেঘটা, তুমি যথার্থই বলেছো যে সবটা সঠিক তথ্যের আলোকে দেখে তারপর মানে নিজাক রিয়াকশন অ্যাভয়েড করা উচিত, তাই তো? আমি অনেকটাই তাই বলবো সুমন। আরো একটা জায়গা শুধু অ্যাড করব, আমরা যখন ভীষণ আতঙ্কিত হয়ে যাই, আমরা না একজনের জীবনে একটা রোগ হয়েছিল তার ফলে কি হয়েছিল দিয়ে একটা নিদর্শন তৈরি করার চেষ্টা করি। অর্থাৎ অমুক তো কোভিড হয়ে মারা গিয়েছিলেন, অমুকের সঙ্গে তো একটা এমন কিছু ছিল না কিন্তু তো তিনি মারা গেলেন, দিয়ে আমরা আমাদের শরীরে যে রোগী বাসা বাঁধুক না কেন তাকে একটা ভয়াল রূপে দেখতে থাকি। আমি বলবো এটাও একটু অ্যাভয়েড করা দরকার, কারণ প্রত্যেকটি ব্যক্তি ইন্ডিভিজুয়াল কেস, ইউনিক কেস। তার শরীরে আগে থেকে কি রকম অবস্থা রয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গের কি অবস্থা, তার কি গতি প্রকৃতি, সে কিন্তু আমার প্রতিনিধি নয় সুমন। আমার শরীর অন্য কারুর শরীরের প্রতিনিধি তো নয়। তো সুতরাং আমরা যখন কোনো ডেটাও পাচ্ছি, ডেটাটাকে কিভাবে পড়বো, কিভাবে রিড করব, সেইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন আতঙ্কের লেন্সে ফেলে একটা ডেটাকে দেখি, তখন কিন্তু শুধু খারাপগুলো, শুধু মৃত্যুগুলো হাইলাইটেড হয়, গোটা ছবিটা আসে না। এই যে কুণাল এক্ষুনি বলছিলেন যে এখনো কিন্তু অনেক মানুষ যে হসপিটালাইজড হয়েছেন বা ভীষণ সিভিয়ার সিমটমস বা মর্টালিটি আমরা এখনো অবধি পাচ্ছি না। আমি বলবো আমরা যেন হাইলাইট করে শুধু নাটা বা সংক্রমণটা নিশ্চয়ই ভয়ের, সেটা নিশ্চয়ই মাথায় রাখবো, সেটুকুকেই না দেখি। আমরা যদি একটা সামগ্রিক চিত্রের দিকে তাকাই এবং অমুকের সাথে কি পরিণতি হয়েছিল দিয়ে আমারও নির্ঘাতেই পরিণতি হবে, এইভাবে যেন আমরা একটা কিছুকে ব্যাখ্যা না করি। একদম চমৎকার বলেছো। আমি ডক্টর সরকারের কাছে আরেকবার যাব। কুণালদা, এই মুহূর্তে একটা সতর্কতার পাঠ আমাদের সবার চোখের সামনে আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক উড়ান। এই মুহূর্তে ভারতবর্ষ এবং অবশ্যই এই রাজ্যের উড়ান নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং একাধিক নিয়ম সেটা কঠোরভাবে পালন সেটাও মোটামুটি চালু হয়ে গেছে। আমি বলছি কি কি ধরনের সতর্কতা এক্ষেত্রে নেওয়া উচিত কুণালদা? এবং যেটা আরেকটু সামান্য আশঙ্কার সেটা হচ্ছে এই আপনি খানিকক্ষণ আগে যেটা বললেন যে RT-PCR টেস্ট, তাতে পুরোটা ধরা পড়বে না। এখন আমাদের এই রাজ্যে এবং অন্যান্য রাজ্যে মোটামুটি কোভিড ডিটেকশন যা হচ্ছে RT-PCR টেস্টের মাধ্যমে, সেক্ষেত্রে এই ভ্যারিয়েন্ট ঢুকেছে কি ঢোকেনি সে বিষয়ে নিশ্চিত কি করে হওয়া যায়? সুমন, অবশেষে দেখো আমরা তো প্রায় 2 বছর ধরে দেখে এলাম, তো আমাদের আন্তর্জাতিক উড়ান এটসেট্রা আমরা নিশ্চয়ই আমরা এটাকে চেষ্টা করব, কিন্তু যাই হোক ঐতিহাসিক ব্লান্ডারের মতো আমরা অ্যাকসেপ্ট করে নিই যে আমাদের হেলথ সার্ভেলিয়েন্স বিভিন্ন পয়েন্ট অফ এন্ট্রি আমাদের দেশেতে আমাদের একটা দুর্বলতম জায়গা। আমরা প্রথম ওয়েভেও করে উঠতে পারিনি, সেকেন্ড ওয়েভেও পারিনি। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের এই বিভিন্ন এই যে RT-PCR টেস্টিংটা আমি একটু ক্ল্যারিফাই করতে চাই যে আমাদের এই ভদ্রলোকের মন্দের ভালোটা হলো যে RT-PCR কে যদি আমি সেইভাবে টিউন করি, প্রোগ্রাম করি যে এই এস জিনের ব্যাপারটা সে ধরে ফেলতে পারবে, তাহলে কিন্তু আমরা জেনেটিক অ্যানালিসিসে না গিয়েও বেশ কিছু আমরা এই অমনিকরণকে ধরতে পারবো। কিন্তু ব্যাপারটা হলো এখনো আমি সেই সজাগতাটা দেখছি না যে হাউ টু রিটিউন আর মেক আওয়ার RT-PCR ল্যাব
ল্যাবস অ্যাওয়্যার যে আপনারা এইভাবে নিজেদের রিক্যালিব্রেট করুন যাতে আমরা এই ভেরিয়েন্টটা ধরতে পারি। কারণ আমাদের সারা দেশে হাতে গোনা গোটা 15 মাত্র জেনেটিক ল্যাব আছে। সারা পূর্ব ভারতে বোধহয় এক জায়গায়, একটা আছে কুণালদা, কল্যাণীতে একটা মাত্র ল্যাব, একটাও প্রাইভেট সেক্টর একখানা আছে। না না সুমন, এখনো কিছু কিছু প্রাইভেট সেক্টর ল্যাবস আছে যারা করতে পারে। এখন আমরা যাই হোক, আমাদের ওই নানান রকম নাকশিট কোনো বিষয়ে আমরা তাদের ইনভলভ করি না। সুতরাং জেনেটিক অ্যানালিসিস নিয়ে যে ভারতবর্ষ টার্গেট করেছিল যে সে 5% RT-PCR-কে জেনেটিক্যালি অ্যানালাইজ করবে, বর্তমানে সেই পরিসংখ্যানটা 0.01%-এর কাছাকাছি ঘুরছে। তো যেহেতু আমরা RT-PCR থেকে একটা হিন্ট পেতে পারি, আমাদের খুব আর্জেন্টলি দরকার যে প্রত্যেকটা RT-PCR ল্যাবকে এয়ারপোর্টে, ডায়াগনস্টিক ল্যাবসে, সব জায়গায় এইভাবে আমরা করি। আর একটা পয়েন্ট বলি যেটা কিন্তু আমাদের নজর এড়িয়ে যাচ্ছে সুমন, সেটা হলো এই নানান রকম একটার পর একটা এই যে প্যান্ডেমিক অফ ইলেকশন, একটা ইলেকশন শেষ হতে না হতেই আর একটা ইলেকশন এসে পড়ে, এবং এর উৎসাহের জোরে যেটা হচ্ছে যে আমাদের ভ্যাকসিনেশন, এই যে আমরা নিজেরা নিজেদের পিঠ চাপড়ালাম 100 করোড় ভ্যাকসিনেশনের পরে, তারপরে আমাদের রেট কিন্তু নিম্নমুখী। আমাদের দেশে 25 কোটি ভ্যাকসিন মাসে অ্যাভেলেবল, আমরা 16 থেকে 17 কোটির ওপর দিয়ে উঠতে পারছি না। আমাদের হাতে প্রতি মাসে 8 কোটি ভ্যাকসিন আছে। পশ্চিমবঙ্গে জনশ্রুতি হচ্ছে যে 2 কোটি এখনো ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে যেটা দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে কেন আমরা, আমাদের সমস্ত উৎসাহ কেন বারবার এসে সেই রাজনীতির চৌকাটে হুঁচট খাচ্ছে? এই প্রশ্নটা আমরা করি কারণ আমরা সাউথ আফ্রিকাকে নিয়ে আজকে বলছি যে তোমার 25% ডাবল ভ্যাকসিনেশন রেট। আরে ভাই, আমার ডাবল ভ্যাকসিনেশন রেট তো মাত্র 10% বেশি। সুতরাং আমি আর এমন কি পালোয়ান হয়েছি তার তুলনায়? তো আমরা আজকে এই জিনিসগুলো যদি না দেখি সুমন, আর খুব সম্ভব আগামী 2-3 দিনের মধ্যে আমাদের বুস্টার ডোজ নোটিফিকেশন এসে যাচ্ছে। কারণ আমরা যে আমাদের ভ্যাকসিনেশন দিয়েও এখন কিন্তু ভ্যাকসিন নেই বলে লোকে পাচ্ছে না, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। এখন ঘটনা হচ্ছে যে আমি তুমি দিয়ে উঠতে পারছি না, আমার ভাড়ারে ভ্যাকসিন পড়ে আছে, সেটা দুয়ারে ভ্যাকসিন হচ্ছে না। সুতরাং এই ভাড়ারে ভ্যাকসিনকে কি করে তুমি দুয়ারে ভ্যাকসিন করবে, এই ব্যাপারটা তোমাকে তাড়াতাড়ি করে ফেলতে হবে। কারণ সাউথ আফ্রিকাকে আজকে সমালোচনা করে খুব সহজ যে কেন আপনারা 25% করেছেন। আর ভাই, আমরা তো 35% আটকে আছি, আমরা আর এমন কি ভালো হলাম তার তুলনায়? সুতরাং এই আর্জেন্সিটা আমাদের দেখাতে হবে, শুধু প্যানিক করলে চলবে না। This is an urgency we have to show today, কারণ ডাবল ভ্যাকসিনেশন, এই যে ধরো সাউথ আফ্রিকা বলছে যে তাদের 85% হচ্ছে মাইল্ড, সেই 85%-এর মেজরিটি হচ্ছে ডাবল ভ্যাকসিনেটেড। অর্থাৎ ডাবল ভ্যাকসিনেটেড পেশেন্টরা তারা বেশ কিছু প্রোটেকশন পাচ্ছে। আমরা এখন যেন মনে না করি যে ভ্যাকসিনে কিছু হবে না, কোনো কিছুতেই কিছু হবে না, আমরা হতাশ হয়ে যে যার বসে খালি ভোটের ক্যাম্পেনিং করব আর কপাল চাপড়াবো। দিস ইজ নট দ্য সলিউশন। সুতরাং হাতে যে সময়টা আছে, সে সময়টা আমাদের ভাড়ারে কোটি কোটি ভ্যাকসিন না রেখে লেট আস গো এহেড, এবং শহরে, স্লামে, সব জায়গায় আমরা খুঁজে বার করি যে কারা কারা সেকেন্ড ডোজ পায়নি। 8 কোটি লোক আছে যারা ফার্স্ট ডোজের পর সেকেন্ড ডোজ নিতে আসেনি। প্রশ্ন কেন? আমাদের তো সেই পয়েন্টটা তো সিরিয়াস হতে হবে। সো লেট আস গেট সিরিয়াস অ্যাবাউট দিস পয়েন্টস। কারণ এই কাজগুলো যদি আমি করতে পারি, আর সামহাও আমার বিশ্বাস হচ্ছে যে আগামী তুমি 10 দিন 2 সপ্তাহের মধ্যে দেখতে পাবে যে এই ভাইরাসটার ট্রান্সমিসিবিলিটি বেশি হবে, ভিরুলেন্স কম হবে। একদম। আর মাসখানেকের মধ্যে আমাদের হাতে। কুণালদা, অনেক ধন্যবাদ। অনুত্তমা, আমি কুণালদাকে বলতে পারি যে আপনার এই আশায় অবশ্যই ফুলচন্দন পড়ুক, এবং এই যে আশার কথাটা ডক্টর কুণাল সরকার শোনাচ্ছিলেন, নিঃসন্দেহে সেই আশাটার জন্য চোখ বন্ধ করে থাকলে হবে না। শুধু ভয় করব না বললে হয় না, ওই ভয় দিয়ে যে আরেকটা শব্দ শুরু হচ্ছে,
ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটাও নিতে হবে। একদিকে যেরকম রাষ্ট্রের অবশ্যই গুরুদায়িত্ব আছে ভ্যাকসিন সবার কাছে, খানিকক্ষণ আগে যে শব্দবন্ধ কুণালদা রসিকতা করেই ব্যবহার করছিলেন যে দুয়ারে ভ্যাকসিন ব্যবস্থা করে দিতে হবে, সেরকম পাশাপাশি নাগরিকদেরও সচেতন হয়ে সেই ভ্যাকসিন নিতে হবে। একটা ভ্যাকসিন নেয়ার পরে যে অনীহা অনেকের মধ্যে দেখা যাচ্ছে, আজকের দিনে সেই বিলাসিতা করার জায়গায় বোধহয় আমরা কেউ নেই। তবে আবার বলবো, একটা স্বস্তির কথা ডক্টর কুণাল সরকার বললেন, সেটা হচ্ছে যেহেতু এই ভাইরাস, এই নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত এটা স্প্রেড করে, সেহেতু এই দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই বোধহয় সব থেকে কম চিন্তার, সব থেকে আশার কথাটা কুণালদা শোনালেন যে এর ভিরুলেন্স অর্থাৎ এর মারণ ক্ষমতা কম হবে। আমরা শুধু এইটুকু বলবো যে এই ভরসাটুকু যেন সত্যি হয়, কারণ সত্যি সত্যি গোটা ছবিটা, সমস্ত সঠিক তথ্য এই মুহূর্তেও আমাদের হাতে এসে পৌঁছয়নি। আরও 7-10 দিনের মধ্যে ছবিটা পরিষ্কার হবে। তার আগে আমাদের সচেতনতার অভাব রাষ্ট্রের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে যেন না ঘটে। এখানে আমার পরের প্রতিবেদনটা রাখবো যে এই যে নতুন বিপদটা আমাদের সামনে, সেক্ষেত্রে আমাদের দেশের পরিকাঠামো, আমাদের রাজ্যের পরিকাঠামো ঠিক কোথায় দাঁড়িয়ে। দেখুন, বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন, যার প্রথম হদিশ মিলেছে আফ্রিকায়। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ে থেকে পুনে আসা এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকা ফেরত চণ্ডীগড়ের এক বাসিন্দাও কোভিড আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিং এর জন্য। ওমিক্রন নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার। উদ্বেগের 1 ডজন দেশ এবং সেখান থেকে আসা যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর সহ 12টি দেশ। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, এই দেশগুলি থেকে কেউ এলেই তাদের RT-PCR টেস্ট বাধ্যতামূলক। RT-PCR টেস্টের ফল পজিটিভ এলে নমুনা জেনোমিক সিকোয়েন্সিং এর জন্য পাঠাতে হবে। তার রিপোর্ট আসা পর্যন্ত নজরদারিতে রাখতে হবে। করোনাও চিরকালই এরকম চেঞ্জ হবে, হ্যাঁ, নতুন নতুন জেনেটিক কোড আসবে, কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে যেই নতুনগুলো ফেটাল কিনা, নতুনগুলো থেকে মরবিডিটি বাড়বে কিনা, এগুলো প্যান্ডেমিক, যেটা ট্রান্সমিসিবিলিটি বা ইনফেক্টিভিটি যদি খুব হাই হয়, যে একজন ঢুকলো তো ওই এরিয়া সবাই হয়ে গেল, সেটা ইনফ্লুয়েঞ্জা হয় না বলেই আমরা ওরিড নই। সেই জিনিসটা নিয়ে হইচই হচ্ছে। ওমিক্রন বলছে যে এর ট্রান্সমিসিবিলিটিটা বেশি এবং এর ইনফেক্টিভিটি বেশি। মঙ্গলবার সংসদে অবশ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, ভারতে এখনও কারোর শরীরে ওমিক্রনের অস্তিত্বই মেলেনি। ওমিক্রন নিয়ে মঙ্গলবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন কেন্দ্রের স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, সমস্ত রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে। করোনার এই নতুন প্রজাতি নিয়ে আতঙ্কের মধ্যেই পশ্চিমবঙ্গে 15ই ডিসেম্বর পর্যন্ত রাত্রিকালীন কড়াকড়ির মেয়াদ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে কেউ এলে তার করোনা টেস্ট বাধ্যতামূলক। রিপোর্ট পজিটিভ এলে কোয়ারেন্টিন বা প্রয়োজন অনুযায়ী হাসপাতালে ভর্তি করতে হবে। এজন্য বেলেঘাটা আইডি হাসপাতালে বিশেষ ওয়ার্ডও তৈরি হয়েছে। পাশাপাশি কল্যাণীতে রাজ্যের একমাত্র জেনোমিক সিকোয়েন্সিং ল্যাবকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সার্ভেলেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কান্ট্রিজ লাইক ইন্ডিয়া। না হলে কিন্তু আবার আমরা তো জানি না যে পরবর্তীকালে কি হতে চলেছে। যখন একটা ভ্যারিয়েন্ট পাওয়াই গেছে, এটার যখন স্বীকৃতি এসছে, আমার মনে হয় যে সার্ভেলেন্স করা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওমিক্রন নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মধ্যেই এ বিষয়ে বুধবার লোকসভায় আলোচনা হতে পারে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, ABP আনন্দ।